উপর্যুপুরি আঘাতে অন্য ব্লগারদের মতোই হত্যা করা হয় নিলয়কে, জানালেন চিকিৎসকরা। অজ্ঞাতনামা 4 জনকে আসামি করে মামলা, এখনো খুনিদের শনাক্ত করতে পারেনি পুলিশ। ধর্মের নামে কাউকে রাজনীতি করতে দেয়া হবে না, মন্তব্য প্রধানমন্ত্রীর। শিশু হত্যাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার নির্দেশ। বৃহস্পতিবার সৌদি আরবে মসজিদে আইএসের বোমা হামলায় নিহত 15 জনের মধ্যে 4 জন বাংলাদেশি, নিশ্চিত করেছে বাংলাদেশ কনসুলেট। আহত আরো 4। সৌদি আরবের জেদ্দায় সড়ক দুর্ঘটনায় নিহত 4 শিক্ষার্থীর গ্রামের বাড়িতে স্বজনদের আহাজারি। বেড়াতে গিয়েই ঘটে মর্মান্তিক দুর্ঘটনা। এবং নয়াদিল্লি থেকে বাংলাদেশিদের ব্রিটিশ ভিসা দেওয়ার নিয়ম চালুর পর থেকে বেড়েছে হয়রানি, ঘটছে ভিসা বাতিলের ঘটনা। সরকারের হস্তক্ষেপ কামনা। প্রবাসের সময় সঙ্গে আছি আমি শেখ জায়েদ। উপর্যুপুরি আঘাতে অন্যান্য ব্লগারদের মতোই হত্যা করা হয়েছে ব্লগার নিলয় চট্টোপাধ্যায়কে। ময়নাতদন্তের পর এমন তথ্যই জানিয়েছেন চিকিৎসকরা। এদিকে ব্লগার নিলয় হত্যার ঘটনায় অজ্ঞাতনামা 4 জনকে আসামি করে মামলা হলেও এখনো কাউকে গ্রেফতার কিংবা খুনিদের শনাক্ত করতে পারেনি পুলিশ। অন্যদিকে নিলয়কে কেউ অনুসরণ করছে এমন অভিযোগ নিয়ে গেলেও থানা কর্তৃপক্ষ কেন জিডি নেয়নি, এমন প্রশ্নের উত্তরে পুলিশ কর্মকর্তা জানিয়েছেন কারো গাফিলতি ছিল কিনা খতিয়ে দেখা হচ্ছে। খান মোহাম্মদ রুমেলের রিপোর্ট। নিলয় চট্টোপাধ্যায় ব্লগে যিনি লেখালেখি করতেন নিলয় নীল নামে, তাকে হত্যার পর পেরিয়ে গেছে 24 ঘন্টার বেশি সময়। এর মধ্যে অজ্ঞাত 4 জনকে আসামি করে খিলগাঁও থানায় হত্যা মামলা দায়ের করেছেন তার স্ত্রী আশামণি। কিন্তু এখনো কাউকে গ্রেফতার কিংবা হত্যাকারীদের শনাক্ত করতে পারেনি পুলিশ। যদিও হত্যার কয়েক ঘন্টার মধ্যেই দায় স্বীকার করেছে আনসার আল ইসলাম নামে একটি জঙ্গি সংগঠন। পুলিশ কর্মকর্তারা বলছেন হত্যাকারীদের আইনের আওতায় আনতে সর্বোচ্চ চেষ্টা করছেন তারা। অত্যন্ত গুরুত্বের সাথে আমরা এই তদন্ত কার্যক্রম শুরু করেছি। গত 15 মে ফেসবুকে নিলয় লিখেছিলেন বাসায় ফেরার পথে তাকে অনুসরণ করছিল 2 জন। বিষয়টি নিয়ে থানায় জিডি করতে গেলে জিডি না নিয়ে তাকে বিদেশ চলে যাওয়ার পরামর্শ দেন সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তা। তবে কোন থানায় জিডি করতে গিয়েছিলেন তা উল্লেখ করেননি নিলয়। উনি ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিলেন যে উনি থানায় সাহায্যের জন্য গিয়েছেন, কিন্তু সেখানে উনি কোনো নির্দিষ্ট থানার কথা উল্লেখ করেননি। এই বিষয়টি সম্পর্কে আমরা অবহিত এবং অবগত আছি। এই বিষয় নিয়ে আমরা কাজ করছি। এখানে যদি কোনো পুলিশ কর্মকর্তার শৈথিল্য থাকে, কোনো গাফিলতি থাকে, আইন অনুযায়ী, প্রচলিত আইন অনুযায়ী এবং বিভাগীয় যে আইন অনুযায়ী তার বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিব। এদিকে নিলয়ের লাশের ময়নাতদন্তকারী চিকিৎসক জানিয়েছেন ধারালো অস্ত্রের আঘাতেই মৃত্যু হয়েছে তার। এছাড়া অন্য ব্লগার হত্যার সঙ্গে নিলয় হত্যার মিল রয়েছে বলেও জানান তিনি। গলায় যে বিশাল আকারের কতগুলো জখম ছিল ধারালো অস্ত্রের, এদের কারণে রক্তক্ষরণে সাথে সাথে মৃত্যু ঘটেছে। এর আগের যে কিলিংগুলো ছিল তার সাথে সামঞ্জস্যপূর্ণ। মর্গে নিলয়ের মরদেহ গ্রহণ করতে এসেছিলেন তার চাচা। তিনি জানান গ্রামের বাড়ি পিরোজপুরে সৎকার করা হবে তাকে। আমরা লাশ নিয়ে এখান থেকে বাড়ি যাব, ওখানে নিয়ে আমাদের যেভাবে আচার হিসাবে যেভাবে আমরা করার বিধি অনুসারে সেভাবে আমরা লাশ সমাধি করব। শান্ত, নির্বিরোধী ও মুক্তমানা নিলয়ের নৃশংস হত্যার সুষ্ঠু বিচার দাবি করে তার চাচা আরো বলেন মত প্রকাশের দায়ে আর কাউকে যেন এমন নিষ্ঠুরতার শিকার হতে না হয় সেটিই তাদের চাওয়া। খান মোহাম্মদ রুমেল, সময় সংবাদ, ঢাকা। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে দাবি করে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন ব্লগার হত্যাকাণ্ডের সঙ্গে যারা জড়িত তাদের শিগগিরই গ্রেফতার করা হবে। শনিবার রাজধানীর ফার্মগেটে আইডিয়াল ল কলেজে এক অনুষ্ঠানে তিনি বক্তব্য রাখেন। এর আগে যে ব্লগারদের হত্যা করা হয়েছে সে বিষয়ে তদন্তের অগ্রগতি হয়েছে বলেও দাবি করেন তিনি। এই যে লেটেস্ট যেটা ঘটনাটা ঘটেছে এটার জন্য সবাই কাজ করছে। আমি আশা করছি যে খুব অচিরেই এদেরকে আমরা শনাক্ত করে ধরে ফেলতে পারবো। এই ধরনের জঙ্গিবাদকে, এই ধরনের হত্যাকাণ্ডকে কেউই আমরা আজকের প্রশ্রয় দেই না। কাজেই আমরা মনে করি সেই যেই হোক তাকে আমরা অবশ্যই ধরি। এই জঙ্গিবাদ কোনোদিন এদেশে মাথা চালাতে উঠতে পারবে না। ধন্যবাদ। নিলয় চট্টোপাধ্যায় সহ সব ব্লগার হত্যাকারীদের গ্রেপ্তারে 7 দিনের মধ্যে দৃশ্যমান অগ্রগতি না হলে বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানিয়েছেন গণজাগরণ মঞ্চের মুখপাত্র ডাক্তার ইমরান সরকার। সন্ধ্যায় শাহবাগে গণজাগরণ মঞ্চের মশাল মিছিল শুরুর আগে তিনি কথা বলেন। এ সময় এই হত্যাকাণ্ডের প্রতিবাদে আগামীকাল বিকেলে নিলয়ের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন
মঙ্গলবার সারা দেশে গণমিছিল এবং শুক্রবার সারা দেশে শোক সমাবেশ ঘোষণা করে গণজাগরণ মঞ্চ। পরে গণজাগরণ মঞ্চের নেতাকর্মীরা শাহবাগ থেকে একটি মশাল মিছিল বের করেন। মিছিলটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবারও শাহবাগে এসে শেষ হয়। কোনো প্রতিবাদেই সরকার সাড়া দিচ্ছে না, সরকারের টনক নড়ছে না। তারা কোনোভাবেই অপরাধীদেরকে আইনের আওতায় আনবার জন্য কোনো দৃষ্টান্তমূলক কোনো পদক্ষেপ তারা গ্রহণ করেনি। আগামী 7 দিন আমরা অপেক্ষা করব। সরকারের অবস্থান, আইন শৃঙ্খলা বাহিনীর অবস্থানের উপর নির্ভর করে আমরা আরো বৃহত্তর কর্মসূচি ঘোষণা করব। মুক্তিযোদ্ধা ও ভাস্কর ফেরদৌসীর প্রিয় ভাসিনীকে মোবাইলে হত্যার হুমকি দেওয়া হয়েছে। বিকেলে প্রথমে তার নিজের নম্বরে, পরে তার ছেলের নম্বরে ফোন দিয়ে হত্যার হুমকি দেওয়া হয়। হুমকির বিষয়ে ফেরদৌসী প্রিয় ভাসিনী বলেন, ৭১-এ পরাজিত শক্তিরাই এই ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারে, তবে এতে তিনি বিচলিত নন। এদিকে এই ঘটনায় ধানমন্ডি থানায় একটি জিডি করেছেন তিনি। হুমকি টুমকি আসছে, বহু গালাগালি, এবং বলা হয়েছে যে আমাদের গোষ্ঠী সূর্য আমাকে ডিলিট করে দেবে, শেষ করে দেবে। নবায়িত জঙ্গি গোষ্ঠী এবং যারা ৭১-এর পরাজিত শত্রুর বিছানরা, যারা পরাজয় মানতে চাইছে না, এরকম এদেরই মতো হবে যারা গণজাগরণ মঞ্চের শত্রু। আমি আসলে এতখানি দুর্বল মনে করছি না নিজেকে। মেরে ফেললেই তো মরে যাই না, বেঁচেই থাকবো। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ধর্মের নামে এই দেশে কাউকে রাজনীতি করতে দেয়া হবে না। বঙ্গমাতা ফজিলাতুন্নেসা মুজিবের জন্মবার্ষিকী উপলক্ষে শনিবার সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এক অনুষ্ঠানে বক্তব্য রাখেন তিনি। এ সময় প্রধানমন্ত্রী সারা দেশে শিশু নির্যাতনকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব বঙ্গবন্ধুর সহধর্মিণী। ৭৫-এর ১৫ই আগস্ট বঙ্গবন্ধু এবং পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে নির্মমভাবে হত্যা করা হয় তাকেও। মহীয়সী এই নারীর ৮৫তম জন্মবার্ষিকীর আলোচনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, তার রাজনীতির হাতেখড়ি মা বেগম মুজিবের হাতে। শেখ হাসিনা বলেন, নেপথ্যে থেকেও তার মা ছিলেন বঙ্গবন্ধুর রাজনৈতিক সহচর। ১৫ই আগস্ট মাত্র ১৫ দিন আগে দেশ ছেড়ে বাইরে গিয়েছিলাম। এখন আমার মায়ের কথা মনে পড়ে। আমার মা জানি না কেন আকুল হয়ে কেঁদেছিলেন। এত কান্না আমি কখনো দেখিনি, কারণ উনি খুব চাপা স্বভাবের ছিলেন। কিন্তু সেই দিন কেন যেন ওনার সে কান্না, হয়তো জীবন আর দেখা হবে না, সেজন্যই ছিল। প্রধানমন্ত্রীর বক্তব্যে উঠে আসে দেশের কয়েক জায়গায় শিশু নির্যাতনের প্রসঙ্গ। বলেন, এসব ঘটনা তাকে মনে করিয়ে দেয় শিশু রাসেলের কথা। ১৫ই আগস্ট নির্মমতার হাত থেকে রেহাই পায়নি তার শিশু ভাইটিও। ইতিমধ্যে আমি নির্দেশ দিয়েছি, হোম মিনিস্টার, হোম সেক্রেটারি, আইনমন্ত্রীকে নিয়ে আমি বসেছিলাম, এবং যারা এই ধরনের শিশু নির্যাতন করবে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া এবং তার ব্যবস্থা করা, এবং যেভাবে এদেরকে শাস্তি দিয়ে মানুষকে দেখাতে হবে যে এই অপরাধ করলে কাউকে রেহাই দেওয়া হবে না। বিশ্বজুড়ে ধর্মীয় উগ্রবাদীদের মানুষ হত্যা প্রসঙ্গে প্রধানমন্ত্রী স্পষ্ট জানিয়ে দেন, বাংলাদেশে জঙ্গিবাদের ঠাঁই হবে না। ইসলাম ধর্ম শান্তির ধর্ম, সেই ধর্মকেও কলুষিত করে যাচ্ছে যারা, তারা কোনো ধর্মেই বিশ্বাস করতে পারে না, নিজেরাই খুন করবে, আবার ধর্মীয় অনুভূতি নিয়ে রাজনীতি করবে। অন্তত বাংলাদেশে এটা চলতে দেওয়া যাবে না, বাংলাদেশে এটা আমরা চলতে দেব না। প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশে সব ধর্ম বর্ণের মানুষ সমান অধিকার নিয়ে বাস করবে। শাহ আলী জয়, সময় সংবাদ, ঢাকা। কম্প্রেসার থেকে পেটে গ্যাস ঢুকিয়ে খুলনায় শিশু রাকিবকে হত্যা করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্টে জানা গেছে এমন তথ্য। শনিবার দুপুরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগের সার্জন ডাক্তার ওয়াহেদ মাহমুদ স্বাক্ষরিত রিপোর্ট হাতে পাওয়ার পর তথ্য জানায় পুলিশ। ফরেনসিক পরীক্ষায় শিশু রাকিবকে কম্প্রেসারের মাধ্যমে পেটের মধ্যে গ্যাস দিয়ে হত্যার পাশাপাশি তার শরীরে বেশ কিছু আঘাতের আলামত পাওয়া গেছে বলেও উল্লেখ করা হয়েছে। গত ৩ আগস্ট নগরীর টুটপাড়া কবরখানা এলাকার একটি মোটরসাইকেল গ্যারেজে নির্মমভাবে শিশু রাকিবকে হত্যা করা হয়। পোস্টমর্টেম রিপোর্টটা আমরা হাতে পেয়েছি এবং আমি আমার স্যারদেরকে জানিয়েছি। এতে পর্যালোচনায় দেখা যাচ্ছে যে বহিরাবরণেও রাকিবের শরীরে বেশ আঘাতের চিহ্ন দেখা গেছে, এবং ভিতরে যে তাকে হাওয়া পুশ করে এই কম্প্রেসার মেশিন দিয়ে মলদার দিয়ে হাওয়া পুশ করে
তাকে হত্যা করা হয়েছে তার সকল নমুনাই পোস্টমর্টম রিপোর্টে ফুটে উঠেছে। পাকস্থলীর ভিতরে তার যে অঙ্গ প্রত্যঙ্গ ছোট ছোট যেগুলো থাকার কথা ছিল সেগুলো ছিঁড়ে গেছে বা অংশ ফেটে গেছে। তারপরে তার ক্ষুদ্রান্ত বৃহদান্ত এগুলো ফেটে মলদার রক্ত এসছে, এটাও এখানে উল্লেখ আছে। প্রবাসের সময় আরো থাকছে। সারা দেশে প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো স্টুডেন্টস ক্যাবিনেট নির্বাচন। শিক্ষার্থীদের নেতৃত্ব বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে মন্তব্য শিক্ষামন্ত্রীর। দেশে বিদ্যুতের উৎপাদন থেকে শুরু করে বিতরণ পর্যন্ত সরকারের নানা কর্মসূচিতে পরিস্থিতি আগের চেয়ে খানিকটা উন্নতি হলেও টেকসই বিদ্যুৎ ব্যবস্থায় পৌঁছাতে নেয়া কর্মসূচি নিয়ে বিতর্ক রয়েই গেছে। বর্তমান সরকারের আমদানি করা বিদ্যুৎ বেসরকারি উৎপাদন কেন্দ্র ও প্রক্রিয়াধীন কয়লাভিত্তিক কেন্দ্রের উপর ভর করেই বিদ্যুৎ ব্যবস্থার মহাপরিকল্পনা করছে। কিন্তু বিশেষজ্ঞরা বলছেন টেকসই সক্ষমতা অর্জনে বাড়াতে হবে রাষ্ট্রায়ত্ত বিদ্যুৎ কেন্দ্রের সংখ্যা, কমাতে হবে আমদানি নির্ভরতা। দেবাশিস রায়ের রিপোর্ট। জাতীয় প্রবৃদ্ধি থেকে শুরু করে আর্থসামাজিক উন্নয়নে বিদ্যুৎ ব্যবস্থাকেই বিবেচনা করা হয় মূল চালিকা শক্তি হিসেবে। আর তাই বিদ্যুৎ খাতের উন্নয়নে নিরন্তর চেষ্টা করে চলেছেন প্রকৌশলী থেকে নীতি নির্ধারকরা পর্যন্ত। গেল বছরে সরকারের অগ্রাধিকার পাওয়া বিদ্যুৎ খাতে উন্নয়ন হয়েছে অনেকাংশেই। মাথাপিছু বিদ্যুৎ উৎপাদনের হার 2009 সালে ঘন্টা প্রতি 220 কিলোওয়াট থাকলেও সেই আকার বর্তমানে ঘন্টা প্রতি 371 কিলোওয়াটে দাঁড়িয়েছে, যা সম্ভব হয়েছে ভাড়াভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রগুলোর সহায়তায়। বিদ্যুৎ বিভাগের কর্মকাণ্ড পর্যালোচনায় দেখা গেছে 2009 থেকে 2015 পর্যন্ত উৎপাদনে আসা 77টি বিদ্যুৎ কেন্দ্রের মধ্যে 35টি সরকারি এবং বেসরকারি কেন্দ্র রয়েছে 42টি। অন্যদিকে প্রক্রিয়াধীন 15টি কেন্দ্রের মধ্যেও 11টি বেসরকারি মালিকানার। এছাড়াও 2021 সালে লক্ষ্যমাত্রার যে পরিকল্পনা, তাতেও বেসরকারি খাতের উপর ভরসা বড় অংশেই। কর্তৃপক্ষ উৎপাদন বেড়েছে দাবি করলেও বিশেষজ্ঞ মত হলো বেসরকারি বিদ্যুৎ কেন্দ্রগুলোর উপর নির্ভরতায় ট্যারিফ বেড়েছে খুচরা বিদ্যুতের। 2009 আমাদের প্রকৃত উৎপাদন হতো 3268, আর এখন আমরা প্রকৃত উৎপাদন করতেছি 8000 মেগাওয়াটের উপরে। তো সুতরাং বোঝা যাচ্ছে যে 3 গুণ উৎপাদন বাড়ছে। একটা দেশকে ধ্বংস করার জন্য রেন্টাল ইজ এনাফ। সমসাময়িককালে বাংলাদেশে এত বড় নির্মম সিদ্ধান্ত নেওয়া হলো জনগণের অর্থের বিনিময়ে, যেটা 14 থেকে 16 টাকা ট্যারিফ নির্ধারণ করা হয়েছে শুধু নিজেরা ভাগাভাগি করার জন্য। এছাড়াও পাওয়ার সিস্টেমের মহাপরিকল্পনায় ভবিষ্যতে আমদানিকৃত বিদ্যুতের যে পরিমাণ ধরা হয়েছে, তাতে রাষ্ট্রীয় নিরাপত্তা হুমকির মুখে পড়ার আশঙ্কাও আছে বিশেষজ্ঞদের। বিদ্যুৎ নিজেদের কন্ট্রোল রাখা কিন্তু রাষ্ট্রের সিকিউরিটির ব্যাপারে ইম্পর্টেন্ট। আজকে জ্বালানি, তেল, গ্যাস এবং বিদ্যুৎ যদি ভারতের বা অন্য যে কোনো দেশের কাছে দেই, তাহলে কিন্তু আই হ্যাভ লস্ট মাই সভরেন্টি। সব থাকা সত্ত্বেও, সমস্ত লোকজন থাকা সত্ত্বেও আমি আমার দেশে বিদ্যুৎ উৎপাদন করছি না। পিএসএমপি 2010-এ ধরছি মাত্র 3500 মেগাওয়াট। আমরা মনে করি যে আমরা এখন 6500 মেগাওয়াট আনতে পারবো। এটা কোনো অবস্থাকাল আদৌ হবে না, বরং এটাই একটা নিয়ামক হিসাবে কাজ করবে। সবার জন্য বিদ্যুৎ সুবিধা নিশ্চিত করে টেকসই বিদ্যুৎ ব্যবস্থায় পৌঁছাতে বেসরকারি মালিকানা ভিত্তিক কেন্দ্র থেকে মনোযোগ সরিয়ে নবায়নযোগ্য জ্বালানি সহ বড় বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের কোনো বিকল্প নেই বলেও মত সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। ব্লগার নিলয় হত্যাকাণ্ড দুঃখজনক বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ সরকারকে এ বিষয়ে আরো কঠোর হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। শনিবার সকালে বনানী কবরস্থানে বঙ্গবন্ধুর সহধর্মিণী শেখ ফজিলাতুন্নেসা মুজিবের 85তম জন্মবার্ষিকীতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন। আইন প্রকারী সংস্থা আমি মনে করি যে কঠোরভাবে এই দিকে নজর রাখছে। তবে আকস্মিকভাবে যে ব্লগার কালকে যাকে হত্যা করা হয়েছে, আমি যেন দুঃখ প্রকাশ করি। ইতিমধ্যে আরো কয়েকজনকে হত্যা করা হয়েছে। আমাদের সময় এসেছে সরকারকে এইসব ব্যাপারে আরো কঠিন হবার জন্য। মধ্যবর্তী নির্বাচন, অগ্রিম নির্বাচনের কোনো সম্ভাবনা নাই। আমাদের মেয়াদ শেষ হবে 2019 সালের 29শে জানুয়ারি। ঠিক তার আগের 90 দিনের মধ্যে যে কোনো দিন বাংলাদেশে নির্বাচন হবে। এর বাইরে যে যত কথা বলুক, কোনো কাজ হবে না। দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও আইনের শাসন না থাকায় ব্লগার হত্যা, নারী ও শিশু নির্যাতন সহ নানা অপরাধমূলক কর্মকাণ্ড ঘটছে বলে অভিযোগ করেছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান রিপন। শনিবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ে এক ব্রিফিংয়ে এই অভিযোগ করেন তিনি। এ সময় আসাদুজ্জামান রিপন বলেন, কোনো ধরনের হত্যাকাণ্ডকেই সমর্থন করে না বিএনপি। দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি থাকার কারণে
দেশে এখন স্টেট অফ ললেসনেস সিচুয়েশন প্রিভেল করছে, পরিস্থিতি বিরাজ করছে সেই ধরনের, সেটার কারণে আজকে ব্লগার মারা যাচ্ছেন। শিশু রকিবের ঘটনা বলেন, আজকে আপনার এই মাগুরার যে মানে আমাদের যে বুলেট বেবি যার নাম পর্বতে সুরাইয়ের কথা বলেছেন, তার মায়ের কথা পত্রিকা আসছে। এই সমস্ত পরিস্থিতিগুলো কিন্তু দেশে আপনার স্টেট অফ ললেসনেস সিচুয়েশনের কারণে, দেশে কালচার অফ ইম্পিউনিটির কারণে আজকে এই ধরনের পরিস্থিতিগুলো তৈরি হচ্ছে। আমরা কোনো হত্যাকাণ্ডকে আমরা সমর্থন করি না, তিনি ব্লগার হন, তিনি পলিটিক্যাল অ্যাক্টিভিস্ট হন, যাই হন না কেন। এবার প্রবাসের খবর। সৌদি আরবে মসজিদে গত বৃহস্পতিবার বোমা হামলার ঘটনায় 4 বাংলাদেশি নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছে সেখানকার বাংলাদেশ কনসুলেট। এছাড়া আইএসের ওই বোমা হামলায় আরও 4 বাংলাদেশি আহত হয়েছেন। নিহত বাংলাদেশিরা হলেন আফাজউদ্দিন, মোহাম্মদ জীবন, মইনুল বৃদ্ধা ও বেলাল হোসেন। এদের মধ্যে আফাজউদ্দিনের বাড়ি লক্ষ্মীপুরে আর জীবনের বাড়ি কুমিল্লায়। কনসুলেটের পক্ষ থেকে জানানো হয়েছে আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। তার নাম চান মিয়া এবং তিনি দিনাজপুরের বাসিন্দা। তাকে উন্নত চিকিৎসার জন্য রিয়াদে নেওয়া হয়েছে। হতাহতদের সবাই পরিচ্ছন্নতা কর্মী হিসেবে নিয়োজিত ছিলেন বলেও কনসুলেটের পক্ষ থেকে জানানো হয়। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, দক্ষিণাঞ্চলের আসির প্রদেশের আভা শহরের মসজিদে আইএসের ওই বোমা হামলায় অন্তত 15 জন নিহত হন। সৌদি আরবের জেদ্দায় সড়ক দুর্ঘটনায় 4 বাংলাদেশি শিক্ষার্থী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো 7 জন। শুক্রবার রাতে এই দুর্ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছে জেদ্দায় অবস্থিত বাংলাদেশ কনসুলেট। নিহতদের সবাই বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল জেদ্দার 11 শ্রেণীর শিক্ষার্থী। এরা হলো ঢাকার একরামুল হক অনিক, বরিশালের ফয়সাল, টাঙ্গাইলের সৈকত ও চট্টগ্রামের মারজুক। নিহত ও আহত কয়েকজন শিক্ষার্থীর পরিবার 20 থেকে 30 বছর ধরে সেখানে বসবাস করে আসছিলেন বলে জানা গেছে। দুর্ঘটনায় আহত ছাত্রদের স্থানীয় কিং ফাহাদ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা জানায়, একটি ভাড়া করা গাড়িতে জেদ্দার অভোরে ঘুরতে যাচ্ছিলেন। এ সময় সড়কে ইউটার্ন নিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় পড়ে গাড়িটি। জায়গাটার নাম, ওখান দিয়ে আমরা আসার পথে যাইতেছিল, গাড়ি স্পিড ছিল 80তে স্পিড ছিল। তো হঠাৎ করে গাড়ি উল্টে গেছে, 2বার উল্টেছে, 2বার উল্টে এরপরে সোজা গেছে। কারণ উল্টানোর সাথে সাথে সেন্স ছিল না। যখন সেন্স আসছে তখন দেখি দরজা খুলতেছি, এরপর বাইরে দেখি 4 জনের ডেট হয়ে গেছে স্পটে। গাড়ির মধ্যে যারা ছিল এদেরকে কোনো মতে বের করছে, বের করে দেখে একটা গাড়ি আসতেছে, তখন থামাই দেখি ওইটা পোস্টার গার্ডেরই একজন বাসায় যাচ্ছিল। এটা থামাইছি, এর সাথে সাথে আমাদের অবস্থাতে ইউটার্ন করে 4-5 গাড়ি নিয়ে আসছে। এদিকে সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত খন্দকার সৈকতের গ্রামের বাড়ি টাঙ্গাইলের বাসাইলে চলছে স্বজনদের আহাজারি। সৈকতের স্বজনরা জানান, গত শুক্রবার স্থানীয় সময় রাত 9টার দিকে সৌদি আরবে বনভোজন শেষে ফেরার পথে সৈকতের বহনকারী একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলে সৈকত সহ 4 জন নিহত এবং আহত হন অন্তত 7 জন। পরে আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। স্বজনরা জানান, সৈকত সৌদি আরবে 11 শ্রেণীতে পড়াশোনা করতেন। এর আগে 2006 সালে সপরিবারে সৌদি আরবে চলে যায় সৈকতের পরিবার। নতুন চুক্তিতে মালয়েশিয়া সহ বিদেশগামী সব বাংলাদেশি কর্মীদের সহজ শর্তে এবং কম সুদে ঋণ দিতে দেশের সব বাণিজ্যিক ব্যাংককে নির্দেশ দিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আতিউর রহমান। অবৈধ অভিবাসন ও মানব পাচার রোধে কেন্দ্রীয় ব্যাংকে এই সংক্রান্ত একটি গ্যারান্টি স্কিম তৈরি করবে বলেও জানিয়েছেন তিনি। মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে সেন্টার ফর এনআরবি আয়োজিত এক সম্মেলনে এসব কথা জানান গভর্নর। সেন্টার ফর এনআরবির চেয়ারপারসন শেকিল চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মালয়েশিয়ার নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার শহীদুল ইসলাম, ঢাকা চেম্বারের সভাপতি হোসেন খালেদ এবং বাংলাদেশ মালয়েশিয়া চেম্বারের সভাপতি নাসির এ চৌধুরী। এ সময় গভর্নর আরও জানান, বিদেশগামী কর্মীদের বিশেষ আর্থিক সুবিধা দিতে সরকারের ভর্তুকি সুবিধাও চাইবেন তারা। হাড় কাঁপানো শীত আর তুষারপাত থেকে মুক্তির আশায় নিউ ইয়র্ক এখন গ্রীষ্মের আনন্দ হাওয়ায় দুলছে। বাড়ির আঙ্গিনায় কৃত্রিম সুইমিং পুল বা পার্কে বন্ধুদের সঙ্গে খেলাধুলা এবং লেখাপড়া থেকে অবসর পাওয়ার আনন্দে আত্মহারা ছেলেমেয়েরা। আর সন্তানের খুশিতে বাবা মায়েদেরও ভালো লাগার কমতি নেই। নিউ ইয়র্ক থেকে শিহাবুদ্দিন কিসলুর রিপোর্ট। শীতকে বিদায় দিয়ে নিউ ইয়র্কের প্রকৃতি এখন গ্রীষ্মের দখলে। শীতের পর বিষণ্ণ গাছগুলোতে আসতে শুরু করেছে নতুন পাতা। সবুজের সমারোহে ছুটি পেয়েছে পড়ালেখাও।
গ্রীষ্মের দীর্ঘ ছুটিতে দূরে বেড়ানো ছাড়াও বাড়ির আঙিনায় কৃত্রিম সুইমিং পুল কিংবা বন্ধুদের সাথে দৌড়ঝাঁপ এই বা কম কিসের। ছেলে মেয়ে নিয়ে ছামারের ছুটিতে বাচ্চা কাচ্চা নিয়ে এখানে আনন্দ করি। Weather is very hot. We go in the pool to cool down. I'm so glad that the school is closed because we get to relax and we get to enjoy the water. নিউ ইয়র্কের পার্কগুলো এখন চকলেট পছন্দ করা ক্ষুদে শিশুদের দখলে। কেউ বা মা বাবা, আবার কেউ বা দাদা নানার সঙ্গে এসেছে পার্কে। সামারের স্কুল ছুটি, খেলতেছি, হ্যাভ ফান করতেছি, খুশি হয়েছি। সামারে আমাদের স্কুল ছুটি, আমরা খেলতে পারবো আর আনন্দ করতে পারবো। স্কুল ছুটি, এখন আমরা অনেক আনন্দ করতেছি। গ্রীষ্মের বিদায়ের পরই স্কুল, তাই এই সময়টা ফুটবল আর বাস্কেটবল নিয়েই কাটাচ্ছে হাই স্কুলের শিক্ষার্থীরা। কোন স্কুল নাই তো মজা করতেছি। আমরা আজকে স্কুল নাই তো আমরা খেলতেছি। এই সুযোগে সুন্দর আবহাওয়া আর পার্কের প্রশান্তিকর পরিবেশে মন জুড়িয়ে নিচ্ছেন অভিভাবকেরাও। এখন বাচ্চাদের স্কুল ছুটি, তাই আমরা বাচ্চাদের একটু সময় দেওয়ার জন্য পার্কে নিয়ে আসি। আমাদের সময় এসে বসি, বিশ্রাম করি, দেখি সবকিছু। বাচ্চার এখন স্কুল বন্ধ, এই জন্য আমি এখন পার্কে নিয়মিত আসি। 4 ঋতুর এই যুক্তরাষ্ট্রে সবাই মুখিয়ে থাকে গ্রীষ্মের জন্য। শীতের ঠান্ডা এবং তুষারকে বিদায় জানিয়ে স্কুল ছুটিতে আনন্দে আত্মহারা হয়ে উঠেছে শিশু কিশোরেরা। সময় সংবাদ, নিউ ইয়র্ক। নারায়ণগঞ্জে ককটেল ফাটিয়ে বাস থামিয়ে ব্যবসায়ী নুরুল ইসলাম হত্যার ঘটনায় জড়িত থাকার অভিযোগে 9 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়। গতকাল সন্ধ্যায় পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলনে জানানো হয়, শুক্র ও শনিবার ঢাকা এবং নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এদের মধ্যে কয়েকজন হত্যাকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত থাকার কথা স্বীকার করেছে। তবে হত্যাকাণ্ডের রহস্য বের করতে তাদেরকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানিয়েছেন পুলিশ সুপার খন্দকার মহিদুদ্দিন। গত 3রা আগস্ট রাতে ঢাকা নারায়ণগঞ্জ লিংক রোডে বাস থামিয়ে ব্যবসায়ী নুরুল ইসলামকে গুলি করে হত্যা করা হয়। এই ঘটনায় তার স্ত্রী বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় একটি মামলা করেন। যে গত কয়েক ঘন্টায় এই এলাকায় যারা এই ধরনের কাজ করে এবং চিহ্নিত সন্ত্রাসী, তাদের 9 জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং সেই গ্রেপ্তারকৃতদের মধ্যে এই হত্যার সাথে সংশ্লিষ্ট। এবং আপনারা দেখেছেন যে তাদের কাছ থেকে 4টি পিস্তল উদ্ধার করা হয়েছে। দেশে প্রথমবারের মতো হয়ে গেল মাধ্যমিক বিদ্যালয় ও দাখিল মাদ্রাসা পর্যায়ে স্টুডেন্ট ক্যাবিনেট নির্বাচন। সারা দেশের 1043টি শিক্ষা প্রতিষ্ঠানে এই নির্বাচন হয়। এর মাধ্যমে প্রত্যেক শ্রেণী থেকে 1 জন করে 5 জন এবং সর্বোচ্চ ভোট প্রাপ্তদের মধ্য থেকে 3 জন সহ প্রতিটি স্কুলে 8 জন প্রতিনিধি নির্বাচন করে শিক্ষার্থীরা। নির্বাচন পরিদর্শন করে শিক্ষামন্ত্রী জানান, ছোটবেলা থেকেই ইতিবাচক রাজনৈতিক মূল্যবোধ নিয়ে শিক্ষার্থীদের গড়ে তুলতে এই আয়োজন। রিপোর্টার মৌসুম ইসলাম ও ব্যুরো প্রতিবেদকদের তথ্য ছবি নিয়ে রিপোর্ট। ভোট মানেই উৎসব, ভোট মানে অবাধ, সুষ্ঠু আর শান্তিপূর্ণ নির্বাচনের মাধ্যমে প্রতিনিধি নির্বাচন। দেশের স্থানীয় ও জাতীয় নির্বাচনে এর ব্যত্যয় দেখা গেলেও স্কুল পর্যায়ের এসব শিক্ষার্থীর প্রতিনিধি নির্বাচন ছিল পুরোপুরি উৎসবমুখর। শনিবার সকাল থেকেই নেচে গেয়ে সারিবদ্ধ এবং সুশৃঙ্খলভাবে জীবনে প্রথমবারের মতো নিজের গণতান্ত্রিক অধিকার চর্চা করতে পেরে খুশি শিক্ষার্থীরা। 18 বছর আগে আমি ভোট দিতে পেরেছি, এর জন্য আমি উৎফুল্ল এবং খুশি। প্রার্থী যারা রয়েছে তারা আমাদের বন্ধুর মতোই, আমাদের যে প্রবলেমগুলো রয়েছে সেই প্রবলেমগুলো আমরা বলবো সলভ করে দিতে। আর মাধ্যমিক স্কুল পর্যায়ের এই নির্বাচন পরিদর্শনে এসে শিক্ষামন্ত্রী জানালেন, শিক্ষার্থীদের মাঝে স্কুল পর্যায় থেকেই সুষ্ঠু ও ইতিবাচক রাজনৈতিক আদর্শ গড়ে তুলতেই এই আয়োজন। এই নির্বাচনটা করছি এই জন্য যেন আমাদের ছেলেমেয়েদের মধ্যে একটা মূল্যবোধ জাগ্রত হয়, গণতান্ত্রিক চেতনাবোধ জাগ্রত হয়, সেজন্য তারা নিজেরাই ভোটের আয়োজন করছেন। এদিকে বিপুল উৎসাহ উদ্দীপনায় ব্রাহ্মণবাড়িয়ার মাধ্যমিক বিদ্যালয়গুলোতে অনুষ্ঠিত হলো স্টুডেন্ট ক্যাবিনেট নির্বাচন। প্রতিটি বিদ্যালয়ে 6ষ্ঠ থেকে 10ম শ্রেণীর শিক্ষার্থীদের ভোটে নির্বাচিত হয় 8 জন প্রতিনিধি। দুপুরে জেলার নিয়াজ মোহাম্মদ উচ্চ বিদ্যালয়ের ভোট পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক। ছোট থেকে যদি ছেলেমেয়েরা এইভাবে মানসিকতা নিয়ে বড় হতে পারে যে প্রতিযোগিতা হতে হবে, সুস্থ প্রতিযোগিতা, পারস্পরিক সহমর্মিতা, পারস্পরিক শ্রদ্ধাবোধ থাকতে হবে এবং তারা এই যে 18 বছরের আগেই একটা দায়িত্ব নিচ্ছে, যে ভোটার হিসাবে তার একটি দায়িত্ব আছে, সেই দায়িত্বটা নিচ্ছে এবং যারা নির্বাচিত হবে তাদের মধ্যে লিডারশিপ গ্রো করবে।
ময়মনসিংহের উচ্চ বিদ্যালয়গুলোতেও শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে ভোট গ্রহণ। সকাল 8টায় ভোট গ্রহণ শুরু হয়ে শেষ হয় দুপুর 1টায়। এদিকে প্রতিনিধি নির্বাচনে ভোট দিতে পেরে খুশি জেলার 30টি স্কুল ও মাদ্রাসার শিক্ষার্থীরা। এছাড়া টাঙ্গাইল, কুমিল্লা সহ দেশের সব প্রতিষ্ঠানগুলোতে উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হল স্টুডেন্ট ক্যাবিনেট নির্বাচন। ওয়াহিদা স্বপ্না, সময় সংবাদ। দেশের বিভিন্ন সংকটে বেগম ফজিলাতুন্নেসা মুজিব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ নেতারা। শনিবার বিকেলে বঙ্গবন্ধু এভিনিউতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী ফজিলাতুন্নেসা মুজিবের 85তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভা অনুষ্ঠানে নেতারা স্মৃতিচারণ করতে গিয়ে কথা বলেন। তারা বলেন, বঙ্গবন্ধুর রাজনৈতিক জীবনে নানা সংকটে তার সহধর্মিণী অনুপ্রেরণা জুগিয়েছিলেন। অনুষ্ঠানে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ, মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামরুল ইসলাম সহ দলীয় বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। গত বছরের 1 অক্টোবর থেকে বাংলাদেশিদের জন্য ব্রিটিশ ভিসার প্রক্রিয়া নয়াদিল্লিতে সম্পন্ন হচ্ছে। এরপর থেকে ভিসা প্রাপ্তির সংখ্যা অনেক কমে গেছে। এমনকি আগে 4 থেকে 5 বার যুক্তরাজ্য সফর করেছেন এমন ব্যক্তিকেও ভিসা দেয়া হচ্ছে না। সংশ্লিষ্টদের অভিযোগ, যে কারণে ভিসা দেয়া হচ্ছে না তার সঙ্গে দাখিলকৃত কাগজপত্রেরও মিল খুঁজে পাওয়া যাচ্ছে না। এছাড়া এজন্য বাড়তি 7,000 টাকা নেওয়া হচ্ছে। এই অবস্থায় সরকারের হস্তক্ষেপ কামনা করেছেন কমিউনিটি নেতারা। দিগান সিংহের তোলা ছবিতে বিস্তারিত জানাচ্ছেন ইকরামুল কবির। এখন পর্যন্ত 4 বার লন্ডনে ভিজিট করছি, আমার কোনোরকম কোনো রিজেক্ট হয়নি। পঞ্চমবারে দিল্লিতে অ্যাপ্লাই করলাম, আমাকে রিজেক্ট করে দিল এবং বলল ব্রিটিশ হাইকমিশনের ভিসা অফিস দিল্লিতে স্থানান্তরের পর আতিক আহমদের মতো ব্রিটিশ ভিসা বাতিলের ঘটনা অহরহ ঘটছে। অনেক ক্ষেত্রে ভিসা বাতিল হওয়ার কারণও গ্রহণযোগ্য নয় বলে অভিযোগ এই ব্রিটিশ ইমিগ্রেশন উপদেষ্টার। অ্যাপ্লিক্যান্ট যেসব ডকুমেন্টস দিয়ে অ্যাপ্লাই করছে তার সঙ্গে কোনো মিল পাওয়া যাচ্ছে না এবং রিফিউজালের পরিমাণ এত বৃদ্ধি পেয়েছে যে এখন কাউকে বিশ্বাস করানো কঠিন। 1809 সালে সিলেটের সৈয়দ আলী প্রথম বিলেত পাড়ি জমিয়েছিলেন। তার পথ ধরে 206 বছরে প্রায় 10 লাখ বাংলাদেশি বর্তমানে যুক্তরাজ্যে বসবাস করছেন, যার 95% সিলেট অঞ্চলের। আর এখন ব্রিটিশ ভিসা প্রত্যাশীদের মধ্যে 90% সিলেটবাসী। তাই 2001 সালে নগরীর কুমারপাড়া এলাকায় ব্রিটিশ হাইকমিশনের কনসুলার সেকশন খোলা হয়, কিন্তু শেষ পর্যন্ত এই সেকশন গত বছর চলে যায় ভারতে। এর ফলে বঞ্চিত হচ্ছেন এখানকার ভিসা প্রত্যাশীরা। বাংলাদেশের মানুষ সম্পর্কে, তার আর্থসামাজিক অবস্থা সম্পর্কে, তার সম্মান, তার ইন্টিগ্রিটি সম্বন্ধে জানাটার তার সুযোগ কম থাকে এবং এর ফলে একজন ভিসা আবেদনকারী ক্ষতিগ্রস্ত হয়। আগে যেখানে প্রায় 50% ভিসা পেতেন, এখন তা এসে দাঁড়িয়েছে 10 থেকে 12 ভাগে। এমত অবস্থায় সরকারের সহযোগিতা কামনা করেছেন ভিসা কেন্দ্র ঢাকায় ফিরিয়ে আনার আন্দোলনে গঠিত কমিটির এই নেতা। সরকারের পক্ষ থেকে আমরা মনে করি যতটুকু কূটনৈতিক তৎপরতা চালানোর দরকার ছিল সেটি আমরা প্রত্যক্ষ করিনি। আমাদের মর্যাদার কথা চিন্তা করে এই বিষয়টি তারা গুরুত্বের সঙ্গে ব্রিটিশ কর্তৃপক্ষের সঙ্গে তারা আলোচনা করবেন। সিলেট থেকে ভ্রমণ, পারিবারিক ভ্রমণ এবং স্থায়ী বসবাসের জন্য ভিসা প্রত্যাশীদের সংখ্যা মাসে প্রায় 1000-এর মতো। স্থায়ী ভিসা ফি 1,15,000 এবং ভ্রমণ ভিসা ফি 10,000 টাকা। এছাড়া দিল্লিতে ভিসা প্রক্রিয়ার জন্য অতিরিক্ত 7,000 টাকা দিতে হচ্ছে। ইকরামুল কবির, সময় সংবাদ, সিলেট। মহাসড়কে সিএনজি অটোরিকশা সহ 3 চাকার যান চলাচলে সরকারি নিষেধাজ্ঞার প্রতিবাদে ফেনীতে পুলিশ ও সিএনজি অটোরিকশা মালিক শ্রমিক ঐক্য পরিষদের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষে 2 পুলিশ সহ আহত হয়েছেন অন্তত 10 জন। এদিকে একই দাবিতে ব্রাহ্মণবাড়িয়ার বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করেছেন চালক ও মালিকরা। শনিবার বেলা 11টার দিকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ফেনী লালপুর এলাকায় মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে 3 চাকার যানবাহনের মালিক ও শ্রমিকরা। এতে মহাসড়কের দুপাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তাদের সরিয়ে দেওয়ার চেষ্টা করে পুলিশ। এ সময় বিক্ষোভকারীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রায় 20 রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করে পুলিশ। এ সময় বিক্ষোভকারীরা 30টিরও বেশি গাড়ি ভাঙচুর করে। এতে 2 পুলিশ সদস্য সহ অন্তত 10 জন আহত হন। পরে আশেপাশের এলাকায় অভিযান চালিয়ে 12 জনকে আটক করে পুলিশ। এদিকে বেলা 11:30টার দিকে একই দাবিতে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ করে 3 চাকার পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদ। পরে শহরের মেড্ডা থেকে কাউতলি পর্যন্ত প্রায় 2 কিলোমিটার এলাকা জুড়ে ঘণ্টাব্যাপী মানববন্ধন করে তারা। এই সময় বক্তারা মহাসড়কে সিএনজি অটোরিকশা সহ 3 চাকার যান চলাচলের দাবি জানান।
আফগানিস্তানের কাবুলে একটি পুলিশ একাডেমি ও সেনা ভবনের কাছে আলাদা বোমা হামলায় অন্তত ৪২ জন নিহত ও ২ শতাধিক আহত হয়েছেন। শুক্রবার সন্ধ্যায় কাবুলের পুলিশ একাডেমিতে আত্মঘাতী বোমা হামলার সদ্য নিয়োগ পাওয়া অন্তত ২৭ জন ক্যাডেট নিহত হন। এতে ২৬ জন আহত হন বলে জানায় স্থানীয় কর্তৃপক্ষ। এই ঘটনার পরপরই ওই এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। হামলার দায় স্বীকার করেছে জঙ্গি গোষ্ঠী তালেবান। এর আগে কাবুলের একটি সেনা ঘাঁটির কাছে আবাসিক এলাকায় আত্মঘাতী বোমা হামলায় অন্তত ১৫ বেসামরিক নাগরিক প্রাণ হারান। আহত হন ২৪৮ জন। হামলাকারী একটি ট্রাক ভর্তি বিস্ফোরক নিয়ে বিস্ফোরণটি ঘটায় বলে জানিয়েছে নিরাপত্তা বাহিনী। তবে এই ঘটনায় কারো পক্ষ থেকে দায় স্বীকার করা হয়নি। সম্প্রতি তালেবানের শীর্ষ নেতা মোল্লা ওমরের মৃত্যুর খবর প্রকাশকে কেন্দ্র করে আফগান সরকার ও তালেবানদের মধ্যে শান্তি আলোচনা ভেঙে পড়ার পরেই দেশটিতে জঙ্গি হামলার ঘটনা বেড়ে গেছে। অর্জনের বিচারে এবছর বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে সেরা সময় বলে মন্তব্য করেছেন টাইগার অলরাউন্ডার মাহমুদুল্লাহ রিয়াদ, যার ধারাবাহিকতা আসন্ন অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজেও ধরে রাখতে চান বিশ্বকাপে ব্যাক টু ব্যাক সেঞ্চুরির মালিক রিয়াদ। এদিকে দলের প্রয়োজনে ব্যাট বল হাতে পারফরমেন্সের পাশাপাশি নেতৃত্ব দিতেও শতভাগ প্রস্তুত বলেও জানান তিনি। বেস্ট ইয়ার অফ বাংলাদেশ ক্রিকেট সোফার। তবে আমার মনে হয় যে আমি সবসময় এটা বিশ্বাস করি যে এটা আমাদের আরেকটা স্টেজের জার্নি শুরু হলো। আমাদের চেষ্টা করতে হবে বাট আমরা যেন আমাদের কনফিডেন্সটা সবসময় আমাদের ভিতরে রাখি এবং সেই অনুযায়ী কষ্ট করে যেন আমাদের পারফরমেন্সটাকে আরও আমরা উপরে নিয়ে যেতে পারি। অস্ট্রেলিয়া যেরকম টিমে আসুক উই ক্যান টেক ওভার দ্যাম ইনশাল্লাহ। বিপিএলটা হচ্ছে এটা আমাদের জন্য খুবই ভালো হবে, কারণ যেহেতু সামনে এশিয়া কাপটা টি-20 ফরম্যাটে হবে, দেন স্ট্রেটওয়ে আমরা হয়তো টি-20 ওয়ার্ল্ড কাপ খেলবো। তো এটা আমাদের জন্য খুবই একটা পজিটিভ, যেহেতু আমরা খুব একটা অপরচুনিটি পাই না টি-20 টুর্নামেন্ট খেলার। ক্যাপ্টেন্সি করার একদিন এটা স্বপ্ন দেখি আমি যে জাতীয় দলের ক্যাপ্টেন্সি করব, বাট তার আগে আমার পারফরমেন্সটা সবসময় কাউন্টেবল হতে হবে। ক্যাপ্টেন্সিটা আমি উপভোগ করি এবং আমার মনে হয় এই দায়িত্বটা আমার খেলায় বাড়তি একটা অনুপ্রেরণা যোগায়। বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেট দলের পেসার মুস্তাফিজুর রহমানকে সাতক্ষীরাবাসী জমকালোভাবে স্বাগত জানালো। নিজ এলাকায় ফিরলে ঘরের ছেলেকে দেখার জন্য ভিড় করেন হাজারো ভক্ত। আর এলাকাবাসীর ভালোবাসা পেয়ে মুস্তাফিজ আগামীতে আরও ভালো খেলার প্রতিশ্রুতি দেন। এর আগেও সাতক্ষীরায় বেশ কয়েকবার এসেছিলেন মুস্তাফিজ, কিন্তু এমন সংবর্ধনা পাননি। এবার ভারতের বিপক্ষে দুর্দান্ত পারফরমেন্সের পর দক্ষিণ আফ্রিকার বিপক্ষেও উজ্জ্বল ছিলেন মুস্তাফিজ। লাল সবুজের প্রতিনিধি হয়ে গড়েছেন বিশ্ব রেকর্ড। তাই শুধু দেশে নয় বিদেশেও মুস্তাফিজের প্রশংসায় পঞ্চমুখ ছিল গণমাধ্যমগুলো। এতে ঘরের ছেলের এমন কৃতিত্বে গর্বের শেষ নেই সাতক্ষীরাবাসীর। তাই এদিন জাতীয় দলের ছুটির ফাঁকে মুস্তাফিজ নিজ জেলায় গেলে তাকে বরণ করে হাজারো মানুষ। এ সময় সাতক্ষীরার জেলা প্রশাসক সহ উপস্থিত ছিলেন তার গ্রামের সাধারণ মানুষও। আর নিজের এলাকার মানুষ থেকে এমন সংবর্ধনা পেয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন টাইগার বিস্ময় বোলার মুস্তাফিজ। জানান, যতদিন লাল সবুজের জার্সি গায়ে খেলবেন ততদিন নিজের সেরাটা খেলতে চান তিনি। প্রবাসের সময় পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। উপর্যুপুরি আঘাতে অন্য ব্লগারদের মতোই হত্যা করা হয় নিলয়কে, জানালেন চিকিৎসকরা। অজ্ঞাতনামা 4 জনকে আসামি করে মামলায় এখনো খুনিদের শনাক্ত করতে পারেনি পুলিশ। ধর্মের নামে কাউকে রাজনীতি করতে দেয়া হবে না, মন্তব্য প্রধানমন্ত্রী। শিশু হত্যাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ। বৃহস্পতিবার সৌদি আরবে মসজিদে আইএসের বোমা হামলায় নিহত 15 জনের মধ্যে 4 জন বাংলাদেশি নিশ্চিত করেছে বাংলাদেশ কনসুলেট। আহত আরো 4। সৌদি আরবের জেদ্দায় সড়ক দুর্ঘটনায় নিহত 4 শিক্ষার্থীর গ্রামের বাড়িতে স্বজনদের আহাজারি। বেড়াতে গিয়েই ঘটে মর্মান্তিক এই দুর্ঘটনা। এবং নয়াদিল্লি থেকে বাংলাদেশিদের ব্রিটিশ ভিসা দেওয়ার নিয়ম চালুর পর থেকে বেড়েছে হয়রানি। ঘটছে ভিসা বাতিলের ঘটনা, সরকারের হস্তক্ষেপ কামনা। এই ছিল প্রবাসের সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। যে কোনো রবি ও সিরিজের নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সূচি জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 16242 নম্বরে। এছাড়াই মাত্র পাওয়া খবর মোবাইলে পেতে SMS করুন *SN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়।